কি হবে যদি বলি যে 12 বছরের কম বয়সী একটা শিশুকে স্মার্টফোন দিলে তার মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে? এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। একদমই না। নতুন গবেষণা যা বলছে তা হয়তো গত 10 বছরে অভিভাবকদের জন্য সবচেয়ে বড় একটা সতর্কবার্তা। দেখা যাচ্ছে যেসব শিশুরা খুব কম বয়সে ফোন পায় তাদের মধ্যে বিষণ্ণতা, স্থূলতা এমনকি অনুপ্রেরণার অভাবও অনেক বেশি। আর আজকে আমরা ঠিক এর পেছনের কারণগুলোই খতিয়ে দেখব। হ্যাঁ, আর এর জন্য আমাদের হাতে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র আছে। আমাদের হাতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় একটা গবেষণা, এডলসেন্ট ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট বা ABCD স্টাডি। সাথে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞদের মতামতও আছে। আর শিশুদের ওপর স্মার্টফোনের প্রভাব নিয়ে করা একাধিক সমীক্ষার সারসংক্ষেপও তো আছেই। মানে আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সব তথ্যকে এক জায়গায় এনে একটা পরিষ্কার চিত্র তুলে ধরা। ঠিক কিভাবে এই ছোট্ট একটা ডিভাইস আমাদের সন্তানদের স্বাস্থ্য, মস্তিষ্ক আর সামাজিক জীবনে এতটা গভীর প্রভাব ফেলছে। চলুন আলোচনা শুরুর আগে একটা দৃশ্য কল্পনা করি। আচ্ছা, ধরুন একটা 10 বছর বয়সী শিশু সকালে ঘুম থেকে উঠছে একেবারে ক্লান্ত হয়ে। দিনের শুরুতেই ক্লান্ত। ঠিক তাই। আর দিনের শুরুটাই হচ্ছে ফোন স্ক্রোল করে। পড়াশোনা একদম মন নেই, বন্ধুদের সাথে মাঠে গিয়ে খেলতে চায় না। আর ফোনটা কেড়ে নিলেই মনে হয় যেন ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এতদিন হয়তো আমরা এটাকে বলতাম অলসতা বা মনোযোগের অভাব। কিন্তু বিজ্ঞান এখন বলছে এটা আসলে অলসতা নয়, এটা হচ্ছে নিউরোলজিক্যাল ওভারলোড, মানে স্নায়ুতন্ত্রের উপর এক ধরনের অতিরিক্ত চাপ। আর এই দৃশ্যটা মানে এই গল্পটা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। না, একদমই না। এটা এখন হাজার হাজার পরিবারের রোজকার বাস্তবতা। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে শুধু আমেরিকাতেই 11-12 বছর বয়সী শিশুদের প্রায় অর্ধেকের হাতেই এখন স্মার্টফোন আছে। অর্ধেক? হ্যাঁ, তাই এই গল্পটা আসলে অনেকেরই ঘরের সত্যি। তাহলে চলুন গভীরে যাওয়া যাক। ওই 10 বছর বয়সী শিশুটির মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটছে যখন সে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করছে? এই ABCD স্টাডির মতো বড় গবেষণাগুলো থেকে কি জানা যাচ্ছে? দেখুন, ABCD স্টাডিটা কিন্তু সাধারণ কোনো গবেষণা নয়। তাই এটা আমেরিকার সবচেয়ে বড় আর দীর্ঘমেয়াদী একটা গবেষণা, যা হাজার হাজার শিশুর মস্তিষ্কের বিকাশকে বছরের পর বছর ধরে ট্র্যাক করছে। আর এর ফলাফল বেশ উদ্বেগজনক। কি রকম? তারা কম বয়সে স্মার্টফোন ব্যবহারের সাথে বিষণ্ণতা আর স্থূলতার ঝুঁকির একটা স্পষ্ট সম্পর্ক খুঁজে পেয়েছে। কিন্তু কারণটা কি? এর পেছনের মূল কারণটা হলো আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা বা রিওয়ার্ড সিস্টেম। রিওয়ার্ড সিস্টেম এটা কিভাবে কাজ করে? খুব সহজ করে বললে, আমাদের মস্তিষ্ক যখনই আনন্দদায়ক কিছু করে তখন ডোপামিন নামে একটা রাসায়নিক বের হয়। এটাই আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। আচ্ছা। হার্ভার্ডের বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমগুলো একটা বিশেষ কৌশল ব্যবহার করে যার নাম পরিবর্তনশীল পুরস্কার ব্যবস্থা। পরিবর্তনশীল পুরস্কার ব্যবস্থা? হ্যাঁ, এটা অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। এক মিনিট, আপনি বলছেন শিশুদের অ্যাপগুলোকে স্লট মেশিনের সাথে তুলনা করা হচ্ছে? তুলনাটা আমি করছি না, নিউরোসায়েন্টিস্টরা করছেন। তার মানে কি এগুলো জেনে শুনেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা আসক্ত হয়ে পড়ে? এটা তো বেশ গুরুতর একটা অভিযোগ। অভিযোগটা গুরুতর, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা ঠিক এটাই বলছে। কিভাবে? ভাবুন, স্লট মেশিনে যেমন আপনি জানেন না কখন জ্যাকপট পাবেন, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় আপনি জানেন না পরের পোস্টে কোনো মজার ভিডিও আসবে নাকি কোনো লাইক বা নোটিফিকেশন আসবে। এই অনিশ্চয়তাটাই মূল ব্যাপার। একদম। এই অনিশ্চয়তা মস্তিষ্ককে ক্রমাগত ডোপামিনের জন্য উত্তেজিত করে রাখে। আর সমস্যাটা হলো শিশুদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে যে অংশটা আত্মনিয়ন্ত্রণ বা যুক্তির মতো কাজগুলো করে। ঠিক তাই, সেই অংশটা তখনও পুরোপুরি বিকশিতই হয়নি। তার মানে তাদের কাছে একটা শক্তিশালী ইঞ্জিন সহ গাড়ি আছে, কিন্তু ব্রেকটা ঠিকমতো কাজ করে না। বাহ, একদম ঠিক উপমা। এই অপরিণত মস্তিষ্কে যখন অবিরাম ডিজিটাল উদ্দীপনা চলতে থাকে তখন তাদের ডোপামিন সিস্টেমটা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে। আর এর ফল? এর ফলে যা হয় তা হলো বাস্তব জীবনের সাধারণ আনন্দগুলো, যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বই পড়া বা পার্কে দৌড়াদৌড়ি করা, এগুলো তার মজা পায় না। ঠিক
সেগুলোর তুলনায় ফোনের স্ক্রিন অনেক বেশি উত্তেজক মনে হয়। বাস্তব জীবনটা তাদের কাছে কেমন যেন পানসে আর বিরক্তিকর লাগতে শুরু করে। এটা তো একটা ভয়ঙ্কর উপলব্ধি। তার মানে ব্যাপারটা শুধু সময় নষ্ট করা নয়, না না, এটা আক্ষরিক অর্থেই শিশুদের মস্তিষ্ককে এমনভাবে পরিবর্তন করে দিচ্ছে যে তাদের কাছে সাধারণ জীবনটায় পাঞ্চে মনে হচ্ছে। এই লাগাতার ব্রেন স্টিমুলেশন নিশ্চয়ই শুধু দিনের বেলায় সীমাবদ্ধ থাকে না। ঘুমের ওপরের কি ধরনের প্রভাবের কথা গবেষণায় উঠে এসেছে? কারণ আমাদের হাতে থাকা প্রায় প্রত্যেকটি সূত্রেই ঘুমের সমস্যার কথা বারবার বলা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাপারটা শুধু রাত জাগা নয়, এর থেকেও গভীর কিছু। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতিকর। স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামে একটি হরমোনের নিঃসরণকে বাধা দেয়। আর এই মেলাটোনিনই তো আমাদের ঘুম আনতে সাহায্য করে। একদম, এই মেলাটোনিনই আমাদের শরীরকে জানায় যে এখন ঘুমানোর সময় হয়েছে। সহজ কথায় মাঝরাতে ফোনের স্ক্রিনটা মস্তিষ্ককে ক্রমাগত বলছে, এখনো দিন, জেগে থাকো। ফলে শরীর ক্লান্ত হলেও মস্তিষ্ক ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারছে না। ঠিক তাই, আর এর পরিণতি মারাত্মক। একটি সমীক্ষায় স্মার্টফোন আসক্তি, নেতিবাচক আবেগ আর ঘুমের সমস্যার মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে কি এটা বেশি? হ্যাঁ, বিশেষ করে মেয়েদের মধ্যে এ সম্পর্ক আরও প্রকট। ঘুম ঠিকমতো না হলে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, যা পরের দিন তাদের আরও বেশি খিটখিটে বা বিষণ্ণ করে তোলে। এটা একটা দুষ্ট চক্রের মতো কাজ করে। তার মানে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাবটা স্পষ্ট, কিন্তু এর বাইরেও কি কোনো প্রভাব আছে? যেমন ধরুন শারীরিক স্বাস্থ্য বা শেখার ক্ষমতার উপর? অবশ্যই আছে। সূত্রগুলোতে স্থূলতা এবং এক্সিকিউটিভ ফাংশনের কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ ফাংশন জিনিসটা ঠিক কি, বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে? অবশ্যই, এর প্রভাব আরও গভীর। শারীরিক স্বাস্থ্যের দিকটা তো বেশ সোজা সাপটা। যে শিশু ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকবে তার শারীরিক কার্যকলাপ স্বাভাবিকভাবেই কমে যাবে, আর এটাই স্থূলতার ঝুঁকি বাড়ায়। একদম। আর জ্ঞানীয় দক্ষতার ক্ষেত্রে এক্সিকিউটিভ ফাংশন হলো মস্তিষ্কের সিইওর মতো। এর মধ্যে মনোযোগ ধরে রাখা, পরিকল্পনা করা, স্মৃতিশক্তি ব্যবহার করা আর আত্মনিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো পড়ে। যেমন একটা খেলাধুলার নিয়ম মনে রাখা বা নিজের পালা আসার জন্য অপেক্ষা করা। ঠিক ধরেছেন। আর এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী গবেষণার ফলাফল বেশ চমকে দেওয়ার মতো। কিরকম? সেখানে দেখা গেছে যে শিশুরা 24 মাস বয়সে বেশি স্ক্রিন দেখেছে, 36 মাস বয়সে তাদের এই কার্যনির্বাহী দক্ষতাগুলো অন্যদের তুলনায় দুর্বল। মাত্র 24 মাস বয়সে? আমি তো ভাবতেই পারিনি এত ছোট বয়সের স্ক্রিন টাইমেরও প্রভাব থাকতে পারে। হ্যাঁ, এর মানে তো ক্ষতিটা কেবল সাময়িক মনোযোগের বিচ্যুতি নয়, এটা দীর্ঘমেয়াদী এবং বিকাশের একেবারে গোড়ায় আঘাত হানছে। তাহলে আমরা দেখলাম মস্তিষ্ক রিওয়ায়ার হচ্ছে, ঘুম ব্যাহত হচ্ছে, শেখার ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু এর সামাজিক প্রভাবটা কি? শিশুরা নিজেদের এবং তাদের চারপাশে পৃথিবীকে কিভাবে দেখছে? গবেষণাপত্রগুলোতে বডি ইমেজ এবং সামাজিক উদ্বেগের মতো বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। 11 থেকে 14 বছর বয়সটা শিশুদের জন্য এমনিতেই খুব সংবেদনশীল একটা সময়। হ্যাঁ, এই বয়সেই তারা নিজেদের চেহারা, শরীর আর বন্ধুদের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে শুরু করে। আর ঠিক এই সময়ে সোশ্যাল মিডিয়া তাদের সামনে এক অবাস্তব পৃথিবীর দরজা খুলে দেয়। তারা সেখানে তাদের বন্ধুদের বা সেলিব্রিটিদের জীবনের শুধুমাত্র নিখুঁত, ফিল্টার করা আর সম্পাদিত অংশটা দেখতে পায়, আর সেটার সাথে নিজেদের সাধারণ খুঁতসহ জীবনের তুলনা করে। আর ঠিক সেখানেই সমস্যাটা তৈরি হয়। একটি সমীক্ষায় দেখা গেছে এই তুলনা তাদের মধ্যে নিজের চেহারা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি করে। ছেলে মেয়ে উভয়ের মধ্যে? হ্যাঁ, মেয়েরা ভাবতে শুরু করে যে তারা যথেষ্ট পাতলা নয়, আর ছেলেরাও নিজেদের শারীরিক গঠন নিয়ে হীনমন্যতায় ভোগে। তারা নিজেদেরকে ক্রমাগত অপর্যাপ্ত মনে করতে থাকে, যা সরাসরি বিষণ্ণতা এবং অনলাইন সামাজিক উদ্বেগ বাড়িয়ে দেয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। মূল সমস্যাটা কি তাহলে তারা ফোনে যা দেখছে, নাকি ফোনের কারণে তারা যা করছে না সেটাও একটা বড় সমস্যা? চমৎকার প্রশ্ন। মানে কোন অভিজ্ঞতাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে? আর উত্তর হলো দুটোই সমানভাবে দায়ী। একদিকে তারা যা দেখছে তা তাদের ক্ষতি করছে, অন্যদিকে তারা যা হারাচ্ছে সেটাও অপূরণীয়। যেমন শিশুরা যখন ফোনে ব্যস্ত থাকে তখন তারা মুখোমুখি সামাজিক যোগাযোগের অমূল্য সুযোগ হারাচ্ছে। কিভাবে অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, কিভাবে তার গলার স্বর
বা মুখের অভিব্যক্তি দেখে আবেগ বুঝতে হয়, এই দক্ষতাগুলো তো স্ক্রিনের মাধ্যমে শেখা যায় না। এটা ঠিক। একটা গবেষণায় দেখা গেছে, দুজন মানুষ যখন একসাথে বসে থাকে তখন তাদের মধ্যে একজনও যদি ফোন ব্যবহার করে, দুজনেরই সামাজিক সংযোগের অনুভূতি কমে যায়। আর ছোট শিশুদের ক্ষেত্রে? ছোট শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ। তাদের জন্য অল্প সময়ের একঘেয়েমি খুব দরকারি। একঘেয়েমি? হ্যাঁ, একঘেয়েমি তাদের কল্পনা শক্তিকে উস্কে দেয়, সৃজনশীল হতে বাধ্য করে। কিন্তু এখন কি হয়, বাচ্চার একটু মন খারাপ হলেই বা একটু বোর হলেই আমরা তার হাতে ফোন ধরিয়ে দিই। মানে একঘেয়েমির সুযোগই দিচ্ছি না। একদম। ব্যাপারটা একটা খালি ক্যানভাসের মতো। আপনি যদি শিশুকে সব সময় রং তুলি দিয়ে ভরিয়ে রাখেন, সে নিজের কল্পনা দিয়ে আঁকার সুযোগই পাবে না। একঘেয়েমি হলো শৈশবের সেই খালি ক্যানভাস। ফোন সেটাকে কেড়ে নিচ্ছে। এই পুরো আলোচনা শোনার পর তো মনে হচ্ছে স্মার্টফোন শিশুদের জন্য একটা অভিশাপ। মনে হতেই পারে। আর আমাদের উচিত এক্ষুনি সব ফোন নিষিদ্ধ করে দেওয়া। কিন্তু আমাদের হাতে থাকা একটা সূত্র একটা খুব আকর্ষণীয় প্রশ্ন তুলেছে। সমস্যাটা কি স্মার্টফোন, নাকি আমরা এটা কখন এবং কিভাবে ব্যবহার করতে দিচ্ছি সেইটা? এখানেই তো মূল বিষয়টি লুকিয়ে আছে। সব কিশোর কিশোরীর জন্য স্মার্টফোন কি একইভাবে ক্ষতিকর? না, প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়। সমস্যাটা হলো কোনো নিয়ম বা নির্দেশনা ছাড়াই খুব কম বয়সে অপরিণত মস্তিষ্কের হাতে এমন শক্তিশালী একটা ডিভাইস তুলে দেওয়া। তার মানে অ্যান্টি টেকনোলজি হওয়ার বিষয় নয়। একদম না, এটা প্রো চাইল্ডহুড হওয়ার বিষয়। তাই সমাধানটা সম্পূর্ণ নিষিদ্ধা নয়, বরং সঠিক সময়ে সঠিক নির্দেশনার সাথে এর ব্যবহার শুরু করা। তাহলে সেই সঠিক নির্দেশনাগুলো কি হতে পারে? আমাদের হাতে থাকা গবেষণাগুলো থেকে কিছু বাস্তবসম্মত পরামর্শ উঠে এসেছে। প্রথমটাকে বলা হচ্ছে 12 বছর নিয়ম। হ্যাঁ, অনেক বিশেষজ্ঞ এখন এটাই বলছেন যে 12, এমনকি 13-14 বছরের আগে শিশুদের হাতে ইন্টারনেট সহ স্মার্টফোন না দেওয়াই ভালো। এর কারণটা কি? কারণ এই সময়ের মধ্যেই তাদের মস্তিষ্কের সেই প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে যা সিদ্ধান্ত গ্রহণ আর আবেগ নিয়ন্ত্রণের জন্য জরুরি, তা কিছুটা বিকশিত হতে শুরু করে। এর আগে দিলে আমরা তাদের হাতে এমন একটা যন্ত্র তুলে দিচ্ছি যা সামলানোর মানসিক ক্ষমতা তাদের তৈরি হয়নি। এরপর আছেন 90 মিনিট নিয়ম। এটা নিশ্চয়ই ঘুমের সাথে সম্পর্কিত। একদম। এটা প্রায় প্রতিটি গবেষণায় একটি অলঙ্ঘনীয় নিয়ম হিসেবে উঠে এসেছে। ঘুমাতে যাওয়ার অন্তত 90 মিনিট আগে সমস্ত স্ক্রিন, ফোন, ট্যাব, টিভি বন্ধ করে দিতে হবে। আমরা তো আগেই আলোচনা করলাম নীল আলোর ব্যাপারটা। হ্যাঁ, এই নিয়মটি শিশুকে মানসিকভাবে শান্ত হতে এবং স্বাভাবিকভাবে ঘুমানোর জন্য প্রস্তুত হতে সাহায্য করে। কিন্তু অনেক বাবা মা নিরাপত্তার কারণে সন্তানের সাথে যোগাযোগ রাখতে চান। সেক্ষেত্রে উপায় কি? এখানে ডাম্প ফোন বা সাধারণ ফোনের কথা বলা হয়েছে। ঠিক। ইন্টারনেট সংযোগবিহীন সাধারণ ফোন একটা চমৎকার বিকল্প হতে পারে। এতে শিশুরা পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া, গেম বা অন্তহীন ভিডিওর মতো আসক্তিমূলক বিষয়গুলো থেকে দূরে থাকে। অনেক স্কুলও তো এখন এটা নিয়ে ভাবছে। হ্যাঁ, অনেক স্কুলও এখন এই ধরনের বেসিক ফোন ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ভাবছে, যাতে ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগী থাকতে পারে। আর শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি হলো আবেগ পরীক্ষা। এটা শুধু নিয়মের বাইরে গিয়ে একটা মানবিক সংযোগের কথা বলছে। এটা বেহদ জরুরি। শিশুর ডিজিটাল জীবন সম্পর্কে উদাসীন না থেকে তাদের সাথে নিয়মিত কথা বলা উচিত। মানে তারা কি করছে, কেমন অনুভব করছে, এসব নিয়ে কথা বলা। ঠিক তাই। তারা ফোনে কি করছে বা ফোন ব্যবহার করে তাদের কেমন লাগছে তা নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। ফোনটা ব্যবহার করে তোমার কেমন লাগছে, বা সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের ছবি দেখে তোমার কি কখনো মন খারাপ হয়, এই ধরনের সহজ প্রশ্নগুলো তাদের নিজেদের অনুভূতি বুঝতে সাহায্য করবে। একদম। আর ডিজিটাল জগতে সুস্থভাবে বিচরণ করতে শেখাবে। এটা নিয়ম চাপিয়ে দেওয়ার চেয়ে অনেক বেশি কার্যকরী। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং একটি নিয়ন্ত্রিত, সচেতন এবং বয়স উপযোগী ব্যবহারই মূল চাবিকাঠি। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তিকে এমনভাবে পরিচালনা করা যাতে প্রযুক্তি আমাদের সন্তানদের পরিচালনা না করে। মাঝে মাঝে মনে হয় শৈশবকাল যেন সংক্ষিপ্ত হয়ে আসছে, আর কল্পনা শক্তিকে প্রতিস্থাপন করছে প্রযুক্তি। কিন্তু আশার কথা হলো, সঠিক শিক্ষা এবং পারিবারিক নির্দেশনা একটা বড় পরিবর্তন আনতে পারে। সীমানা নির্ধারণ করাটা জরুরি। সীমানা নির্ধারণ করা
এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রযুক্তি আমাদের জীবনের অংশ, কিন্তু তাকে জীবনের চালকের আসনে বসতে দেওয়া যাবে না। সবশেষে একটি প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। আচ্ছা। আমরা দেখছি যে বিশ্বজুড়ে স্কুলগুলো এখন ক্লাসরুমে স্মার্টফোন নিষিদ্ধ করছে, আর শিশুরা নিজেরাই স্বীকার করছে যে ফোন তাদের একঘেয়েমি কাটানোর প্রধান উপায়। যদি আমরা স্কুল এবং শিশুদের অবসর সময় থেকে এই ডিভাইসগুলো সরিয়ে দিই, তাহলে সেই যে বিশাল শূন্যস্থান তৈরি হবে, সেটা পূরণ করার জন্য সমাজ হিসাবে আমরা কতটা প্রস্তুত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুদেরকে তাদের নিজেদের চিন্তাভাবনার সাথে সংযোগ স্থাপন করতে এবং চারপাশের জগতের সাথে জেনুইনলি যুক্ত হতে আমরা নতুন কোনো দক্ষতা বা কার্যকলাপ শেখাতে পারি। পরবর্তী আলোচনার বিষয় শায়দ এটাই হতে পারে।